নাও মা, তোমার পছন্দের ইলিশ। বাবা, এ যে দেখছি ইলিশ মাছ, কতদিন পর ইলিশ দেখতে পেলাম। মাছগুলোকে শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে সামান্য গা মাখা ঝোল করে রেঁধে দাও দেখি। আমি চট করে স্নানটা সেরে আসি, তারপর বহুদিন পর ইলিশ মাছ দিয়ে পেট পুড়ে ভাত খাবো, তারপর লম্বা একটা ঘুম দেব। বেশ বেশ বাবা, তুই স্নান সেরে আয়, আমি ততক্ষণে মাছটিকে রেঁধে ফেলছি। আয় বাবা আয়। তনুশ্রী দেবী বিধবা হয়েছেন বহু বছর আগে। তার এই একটি মাত্র ছেলে বিবেক। তবে তার আরও দুটি মেয়ে আছে, তাদের বিয়ে হয়ে গেছে বেশ কয়েক বছর আগে। তারা তাদের স্বামী সংসার নিয়েই ব্যস্ত থাকে। ওই বছরে একবার কি দুবার, তার বেশি তাদের দেখা পান না তনুশ্রী। তবে তা নিয়ে তার মনে কোনো কষ্ট নেই। তবে ছেলেটাকে নিয়ে তার খুব চিন্তা। ছেলেটার বয়স হয়েছে, MA পাশ করেও চাকরি জোটেনি। তারপর প্রায় বাধ্য হয়েই ড্রাইভিং শিখে বর্তমানে রেন্ট এ কারের গাড়ি চালায়। ভালো বেতনও পায়, কিন্তু ছেলেটাকে কিছুতেই বিয়ে দিতে পারছেন না। বলতে গেলে তার ছেলেটারও বিয়েতে মন নেই। সে যাই হোক, কড়াইতে ইলিশ মাছ রান্না করতে করতে তনুশ্রী দেবী এসবই ভাবছে। ততক্ষণে বিবেক স্নান সেরে সোফায় এসে বসল। বাবা, কত দিন পর বাড়িতে এলাম। ইদানিং কাজের বড্ড চাপ থাকায় ঠিকমতো ঘুমোতেও পারিনি। বাহ, ওদিকে ইলিশ মাছের ঘ্রাণে সারা বাড়ি মৌ মৌ করছে। কটা বাজলো? এই বলে বিবেক যেই মোবাইলটা হাতে নিতে যাবে, ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে উঠল। কে আবার কল করলো? ওহ, এই যে গৌতম দা, এই কেন করেছে। তড়িঘড়ি করে বিবেক ফোনটা রিসিভ করল। হ্যাঁ গৌতম দা, বলুন। বিবেক, তুমি কোথায় আছো? এই তো বাড়িতে এসে সবে স্নান সেরে বসে আছি ভাত খাবো বলে। আচ্ছা, বেশ। তবে তুমি কি একটু বেরোতে পারবে? একজন কাস্টমার ফোন করেছে। ওই যে আমাদের সাবেক কমিশনার দেবজিৎ দা, তুমি তো তাকে চেনো। তার পার্সোনাল গাড়িটাতে কি যেন একটা সমস্যা হয়েছে, তাই তিনি নিরুপায় হয়ে আমাকে ফোন করেছেন। তার এখনই বিলাসপুরে যেতে হবে। আমি জানি তুমি বেশ ক্লান্ত, তবে হাজার হলেও দেবজিৎ দাদা বলে কথা, তাকে তো আর ঝাড়তার সাথে পাঠাতে পারি না। তাই বলতে গেলে বাধ্য হয়েই তোমাকে ফোন করা। তা তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের অফিসে চলে আসো। হ্যালো বিবেক। হ্যাঁ দাদা, শুনছি, বলুন। কিছু মনে করো না বিবেক, ভালো পেমেন্ট পাবে তুমি এ কাজের জন্য। আমি তোমাকে রিকোয়েস্ট করছি। না না, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, বেশ, রাখছি তাহলে। ফোনটা রেখে বিবেক সামান্য চোখ বুঝল। রেন্ট এ কারের চাকরি বলে কথা, কখন কোন কাস্টমার আসবে তা তো আর বলে কয়ে আসবে না। এটাই বাস্তবতা। চাকরি যেহেতু রাখতেই হবে, তাই আর ভেবে কি লাভ? বেকার জীবনের চেয়ে এটা ঢের বেশি ভালো। সে যাই হোক, বিবেকের আর বাড়িতে খাওয়া হলো না। আর ঘুম, তা না হয় কোনো এক সময় পড়া যাবে। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বিবেক উঠে দাঁড়ালো। ওদিকে তনুশ্রী দেবী পাশের রান্নাঘর থেকে সব কিছুই শুনেছেন। তাকে আর কিছু বলতে হলো না। তিনি টিফিন বাক্সে করে বেশ কয়েক টুকরো ইলিশ মাছ এনে রাখলেন টেবিলের ওপর। এই নে বাবা, ভাত এখনো হয়নি, বাইরে হোটেল থেকে ভাত না হয় কিনে নিস বাবা। নে, তাড়াতাড়ি বেরো, তাহলে হবে। আচ্ছা মা, তবে চাকরি বলে কথা, কখন কোন কাস্টমার আসবে তা তো আর বলে কয়ে আসবে না, তাই আর কি। বুঝিসই তো বাবা, কত কষ্ট করে আমাদের চলতে হয়। তোর বাবা যা রেখে গিয়েছিল তা তো তোর দুটো বোনের বিয়েতেই ফুরিয়েছে। আছে শুধু এই পুরনো বাড়িটা। তুই কাজ না করলে যে আমাদের না খেতে পেয়েই মরতে হবে। আচ্ছা বেশ, তাহলে এখন বেরো, আর পথে সাবধানে গাড়িটা চালাস। মা, তুমি চিন্তা করো না। আমি আর কয়েক বছরেই চাকরি করব, তারপর নিজে একটা গাড়ি কিনে তাই চালাবো। এতে আমি নিজের জন্য কিছুটা সময় ও বিশ্রাম দুটোই পাব। তনুশ্রী দেবী রান্নাঘরের দিকে গেলেন। বিবেক আর দেরি না করে টিফিন কারিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল।
তখন সন্ধে গড়িয়ে গেছে। বিলাসপুর সে বহু দূরের পথ। সেখানে যেতে যেতে তা প্রায় মাঝরাত তো হবেই। তারপর কমিশনার সাহেবকে নামিয়ে দিয়ে ফিরতে হবে বাড়ির পথে। তখন না হয় কোনো হোটেল থেকে ভাত কিনে নেওয়া যাবে, তারপর রাতের খাবার খাওয়া যাবে। মনে মনে এসবই ভাবছে বিবেক। ওদিকে রাতের অন্ধকার চিরে সামনের হেডলাইটটার আলো ছড়িয়ে চলছে প্রাইভেট কারটা। বিবেক বেশ ভালো গাড়ি চালাতে শিখেছে। তারপর সে উচ্চ শিক্ষিত, আর তারই জন্যে তার এত কদর করেন রেন্ট কার মালিক গৌতম। কিন্তু বিবেক মনের গভীরে চাপা কষ্ট নিয়ে কাজটি করে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। যদি এর থেকেও ভালো কিছু করা যায় এই আশায়। কারণ জীবন নামক বস্তুটা উচ্চারণ করতে যতটা সহজ, বাস্তবতাটা তার থেকেও যে বহুগুণে অধিক ধৈর্য আর সংগ্রামের, তা বিবেকের অজানা নয়। রাতের আঁধারের নীরবতা আর রাস্তার দুপাশের গাছগুলোকে তার জীবনসঙ্গী হিসেবে মনে প্রাণে গ্রহণ করা ছাড়া আর উপায় কি? হঠাৎ গাড়ির পেছনে বসে থাকা ভদ্রলোক নীরবতা ভেঙে বললেন, এই যে ড্রাইভার বাপু, বেশ আরামই লাগছে গাড়িতে বসে। তা বাপু, তুমি তো বয়সে আমার থেকেও বহু ছোট, তা এমন অল্প বয়সেও কি জীবনটাকে ওই যাকে বলে একেবারে নিরামিষের ঝোল বানিয়ে রেখেছ? তা বাপু, তোমার মনে কোনো রং টং ধরেনি এখনো বুঝি? এই নীরব রাতে ফুরফুরে বাতাসেও গাড়িতে বসে বসে বিরক্তি ধরে যাবে আর একটু হলে। ওদিকে আমার মুখখানা বাংলার পাঁচের মতো করে বসে আছি যে, তা তুমি দেখতে পাওনি? আর একটা গান ছাড়ো শুনি। জি, আমি এক্ষুনি গান ছাড়ছি। কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে যায়, এই নীরবতারও একা করে দেয়। মনে হয় হারিয়ে ফেলি সব চেনা ঠিকানা, মনের গভীরে বাজে এ কোন রাগিনী। কাছে এসে তবু কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম, আমি আজও বুঝিনি। তারপর গানের সুরে সুরে গাড়িটি এসে পৌঁছালো বিলাসপুর গ্রামে। ভদ্রলোককে নামিয়ে দিয়ে বিবেক আর দেরি করল না। গভীর রাতে গ্রামের পথ ধরে বাড়ি ফেরার পথ ধরল সে। বিবেক তখন গ্রামের ঘন গাছপালা আর ঝোপ জঙ্গলের পথ ধরে গাড়ি চালাচ্ছে। কিছু দূর আসার পর তার চোখে পড়ল একটি খাবার হোটেল। হোটেলটি মেন রোডের পাশেই, ঝুপড়ি দোকানের মতো। ততটা উন্নত নয়। খুব খিদে পেয়েছে তার সাথে ঘুমও আসছে। এখান থেকে খাবার জন্য কিছু ভাত যদি নেওয়া যেত মন্দ হতো না। হোটেলটার যা অবস্থা, তাতে ভালো কোনো খাবার পাওয়া যাবে বলে তো মনে হয় না। তবে এখন সামান্য ভাতের জন্য এত ভেবে কাজ নেই। আগে গিয়ে দেখি, সুবিধে মতো কিছু না মিললে না হয় কেটে পড়া যাবে। তবে চেষ্টা করতে তো দোষ নেই। আবার যেখানে সেখানে গাড়ি থামানোও যে মুশকিল। গাড়িটা আবার বেশ দামি। তারপর আর কিছু না ভেবে বিবেক দোকানটার পাশেই গাড়িটা থামালো। ওদিকে দামি গাড়ি দেখে দোকানদার বাইরে এসে উপস্থিত হলো। দাদা, গরম ভাত হবে? তবে গ্রামের হোটেল, চাউলটা আবার কেমন তা কি জানে। কি এত ভাবছেন সাহেব? এইটা যদিও গ্রাম, তবে আমার হোটেলের কিন্তু খুব সুনাম আছে। কোনো পচাবাসি খাবার আমার হোটেলে কেউ কখনো পায়নি। বোঝেনি তো, গ্রামের হোটেল। আপনাগো এই শহরের মতো এত বেচা বিক্রি হয় না। তবে গরম ভাত চুলার উপর চড়ানো আছে। এই হয়ে এলো বলে আপনি ঘন্টাখানেক হোটেলের ভেতর গিয়ে বসেন, আমি তারপর আপনাকে ভাত দিচ্ছি। তা দাদা, এই মাঝরাতে হাঁড়িতে ভাত চড়িয়েছেন? আশপাশে তো কোথাও কেউ নেই। তা আপনার খদ্দেরা কখন আসবে? না, কিছু মনে করবেন না, কথাটা বলেই ফেললাম। না না দাদা, কি আর মনে করব বলেন? আপনার জায়গায় আমি হলেও ওই একই প্রশ্নই করতাম।
মানে হইল গিয়ে এখন আবার ধান কাটার মৌসুম চলছে, বাইরের থেকে বহু লোক আইসে আমাগো এই এলাকাতে সেই ধান কাটার কাজ করতি। তারা মেলা রাইত পর্যন্ত কাজ কইরে তারপর প্রায় শেষ রাত্রির দিকে দল বেঁধে আমার হোটেলে আসে খাবার খাতি। তারই জন্য প্রত্যেক বৎসর এই সময়টায় হোটেলটা রাতেও খুলে রাখি। আপনার ভাগ্য ভালো যে আমার হোটেলটা খোলা পাইছেন, তা না হলে আপনার সারা রাত না খায় থাকতে হইতো। সে যাকগে, এখন বলেন কি কি খাবেন? মাছ, মাংস, ডাইল সব তৈরি আছে, দামও খুব কম। বলেন কি কি খাবেন? কথাটা শুনে বিবেকের বেশ ভালোই লাগলো। গরম টাটকা ভাতের সন্ধান যেহেতু মিলেছে, তাহলে কিছুটা সময় অপেক্ষা করা যেতেই পারে। আমার সাথে অবশ্য তরকারি আছে, তবে গরম ভাত যেহেতু পেয়েছি, তাহলে তোমার হাতের রান্না করা মাছ মাংসের স্বাদও না হয় নেওয়া যাবে। আগে ভাত রেডি হোক। আচ্ছা বেশ, এই রাইতের বেলাটায় বাইরে দাঁড়ায় থাকতে হবে না কো, তার চেয়ে বরং আপনি ভেতরে গিয়ে বিশ্রাম করেন, আমি দেখি ভাতের কি অবস্থা। এই বলে দোকানদার হোটেলের রান্নাঘরটার দিকে পা বাড়ালো। হোটেলটার ভেতর গিয়ে বসল বিবেক। তার বেশ ঘুম পাচ্ছে, কিন্তু ওদিকে দোকানদার লোকটার কোনো পাত্তাই নেই। সেই যে রান্নাঘরে গেল, তারপর থেকে তার আর কোনো সাড়া শব্দ না পেয়ে বিবেক বেশ বিরক্ত হলো। কি জানি বাবা, আর কতক্ষণ লাগবে তা কে জানে। না, এভাবে বসে থাকলে শেষে ঘুমিয়েই পড়ব। একবার ঘুমিয়ে পড়লে গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। তার চেয়ে বরং বাইরে গিয়ে সামান্য পাইচারি করে আসি। হোটেলটির পাশে একটি বড় কদম গাছ আছে। বিবেক তার পাশে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে টানতে লাগলো আপন মনে। তার আবার সামান্য ধূমপানের নেশা আছে, তবে এই বদ অভ্যেসটা হয়েছে এই রেন্ট কারের গাড়ি চালানোর চাকরিটা নেওয়ার পর থেকে। সে যাই হোক, একাকী জীবনের এক রাশ না বলা কষ্ট ও আবেগ দুঃখে ভরা মনটাকে জীবনের বাস্তবতার দোহাই দিয়ে জীবনটাকে কোনো মতে পার করছে সে। বিবেক আপন মনে সুখ টান দিচ্ছে। জীবন ও সময়ের এমনই যখন অবস্থা, তখন ঘটল এক কাণ্ড। বেশ কিছু মুহূর্ত পর সে লক্ষ্য করল তার পাশে অন্ধকারের মধ্যে একজন কেউ দাঁড়িয়ে আছে। সে অন্ধকারের মধ্যে প্রথমে ভালোভাবে না বুঝলেও পরে সে বুঝল ব্যক্তিটি একজন সুন্দরী মেয়ে। এত রাতে এখানে মেয়েটা আসলো কোথা থেকে? আসতেই পারে, হয়তো এই হোটেলের লোকটার মেয়ে বা বউ বা কাজের লোক হয়তো হবে। তবে কাজের মহিলা কথাটার সাথে মেয়েটিকে মানায় না। সে বেশ সাজগুজো করেছে, চেহারাটা বেশ সুন্দর। আপনি এমনভাবে আমার দিকে চেয়ে আছেন কেন? মেয়ে মানুষ দেখলেই বুঝি এভাবে চেয়ে থাকতে হয়? আপনি তো বড্ড বেহায়া দেখছি। না না, কিছু মনে করবেন না, অন্ধকারে ঠিক বুঝতে পারছিলাম না তো, তাই ভালো করে চেয়ে দেখছিলাম আর কি। শুধু আপনিই নন, আমাকে এর আগে যারাই দেখেছে সকলেই অবাক হয়েছে। তা আপনি কোথা থেকে এলেন এখানে? আমি বিবেক, গাড়ি চালাই। একজন প্যাসেঞ্জার নিয়ে এই এলাকাতে আসা হয়েছিল। ঘুম আসছিল, তাই পায়চারি করতে করতে এখানে এসেছি। সাহেব, আরে ও সাহেব, কোথায় গেলেন আপনি? আমার রান্না শেষ হইছে। কি সাহেব, কথা কইছেন না কেন? আর আপনি ওখানে দাঁড়িয়ে কি করছেন? ওই জায়গাটা ভালো নয়। আর আপনি কার সাথে কথা কইছেন? ওখানে তো কেউ নেই। হঠাৎ হোটেলওয়ালার ডাক শুনে বিবেক হুঁশ ফিরে পেল। তারপর সামনের দিকে ভালো করে চেয়ে দেখল কোথাও কেউ নেই। কোথায় সেই মেয়ে?
আরে কোথায় গেল সে? সে তো এখানেই ছিল। দেখো দেখি কি কাণ্ড, এতক্ষণ আমার সাথে সে কত কথাই না বলল মেয়েটা, আর মুহূর্তেই সে উধাও। আজব ব্যাপার। সে বেশ অবাক হলো। চারপাশে শুধু ঘন কালো অন্ধকার। তবে কি তার চোখের ভুল? হয়তো তাই হবে। বেশ কয়েক রাত সে ঠিক মতো ঘুমাতে পারেনি। হয়তো তারই জন্য তার হয়তো দৃষ্টিভ্রম হয়েছে। তবে ভ্রম যে ঠিক কী কারণে হয়েছে তা বিবেক মন থেকে বিষয়টাকে মেনে নিতে না পারলেও মুখে কিছু আর বলল না। কিছুটা সন্দেহ আর বাকিটা অজানা কোনো এক অনুভূতি নিয়ে হোটেল ঘরটিতে ফিরে এলো। আরে সাহেব, রাত বিরাতে চেনা নেই জানা নেই অমনি হাঁটতে বেরিয়েছেন। আমি কত কইরে আপনাকে বলেছিলাম আমার হোটেল ঘরটিতে বসে বিশ্রাম করুন। ও জায়গা ভালো নয়। ওই কদম গাছটিতে রাতের বেলায় আমি কত কান্নার আওয়াজ শুনেছি। আমাদের গ্রামের বহু লোক গভীর রাতে ওই কদম গাছের নিচে গিয়ে ভয়ও পেয়েছে। ওখানে তেনাদের আনাগোনা আমি প্রায়ই টের পাই। কি বলছেন? ভূত? আপনি আমাকে আবার ভূত ভেবে বসলেন না তো? আমি ভূতও তো হতে পারি। আরে সাহেব, তেনাদের নিয়ে মশকরা করতে নেই। আপনি কখনো তাদের খপ্পরে পড়েননি তাই আপনার বিশ্বাস হয়নি। তবে ওইসব অশরীরী আত্মাদের নিয়ে কখনো মশকরা করতে নেই, তাহলে ওরা সত্যিই আপনাকে তাদের প্রকৃত রূপ দেখিয়ে ছাড়বেই। ওদের অস্তিত্ব যে মিথ্যে নয় তা ওরা সহ্য করবে কেন? তাই বলছি আর কি। তা আবার হয় নাকি? শুনুন, ভূত বলে কিছু হয় না, ওসব রূপকথার কল্প কাহিনী। তবে আমি দেখেছি শাড়ি পরা একজন মেয়ে লোক ওখানে দাঁড়িয়ে আছে। তার সাথে বেশ কিছুক্ষণ আমার নানা বিষয়ে কথাবার্তা হয়েছে। হয়তো আশেপাশের কোনো মেয়ে হবে। মানুষের প্রয়োজনের কি শেষ আছে? হয়তো কোনো দরকারে সেই ওই পথ দিয়ে কোথাও যাচ্ছিল। সেই মুহূর্তে আমার সাথে তার দেখা হয়ে যায়। তারপর অন্ধকারে হয়তো সে জোর পায়ে হেঁটে বাড়ির দিকে গেছে, তাই আমরা তাকে দেখতে পাইনি। আমার মা আমাকে ইলিশ মাছ দিয়েছিলেন পথে খাওয়ার জন্য, সেটা গাড়িতেই রয়েছে। দাঁড়ান, আমি টিফিন বাক্সটা নিয়ে আসি, আপনি একটু এখানে দাঁড়ান ভাই। তবে বলছি কি ভাই, এই রাত বিরেতে ইলিশ মাছের বাক্সটা না খুললেই বোধহয় ভালো হতো। বিবেক লোকটির কথা শুনে বেশ অবাক হলো। তারপর মনে মনে ভাবল, হ্যাঁ বুঝেছি, আমাকে ভয় দেখিয়ে ইলিশ খেতে বারণ করা হচ্ছে, যাতে তোমার হোটেলের বাকি খাবারগুলো আমার কাছে বেচতে পারো, সেই ধান্দা। হ্যাঁ, তা তো হতে দেওয়া যাবে না, আবার মুখেও কিছু বলা যাবে না। আরে, টিফিন বাক্সটি কোথায় গেল? কোনো ভুল তো হওয়ার নয়। যতখানি মনে পড়ে আমি নিজ হাতেই তো বাক্সটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তবে তাড়াহুড়ো করে কি ওটা গৌতম দাদার অফিস রুমে ফেলে এসেছি? তাই হয়তো হবে। এই ভেবে বিবেক ফিরে এলো হোটেল ঘরটির মধ্যে। তার আর খেতে ইচ্ছে করছে না। তার মায়ের হাতে রান্না করা ইলিশ না খেতে পেয়ে তার মনটা বেশ খারাপ হয়ে গেল। তবে মুখে কিছু না বলে হোটেলের বিল পরিশোধ করল। তারপর দোকানদারকে ধন্যবাদ জানিয়ে গাড়ি স্টার্ট দিল। সে গ্রামের একমাত্র পিচের রাস্তাটা ধরে গাড়ি চালাতে লাগলো। বাইরে রাতের ঘন আধার, রাস্তার দুপাশে ঘন ঘন গাছের সারি। হেডলাইটের আলো ব্যতীত চারপাশে কোনো আলো নেই। রাস্তাও ফাঁকা। এটা মেইন হাইওয়ে নয়, তাই দূরপাল্লার কোনো যানবাহন এ পথ ব্যবহার করে না বলে সামনে পিছনে কোনো গাড়ির দেখা যে মিলবে না তা সে ভালো করেই জানে। তাই সে বেশ জোরেই গাড়িটি চালাচ্ছে। চারদিকে চাষের জমি, বাড়ি ঘরের চিহ্নটুকুও সে দেখতে পেল না। আসার সময় সঙ্গে প্যাসেঞ্জার ছিল, তাই মনের ভেতর কোনো ভয় করেনি। তবে ফিরতি পথে তার কেমন যেন ভয় করতে লাগলো। হোটেলের পাশের মেয়েটার সাথে দেখা হওয়া, তারপর হোটেলওয়ালার এক গাদা ভূতের ভয় ধরানো কথা গিলতে হয়েছে। তবে কথায় বলে না যে ভূতের গল্প কি সত্যি? হয়তো সত্যি নয়, তবু ভূতের কথা শুনলে তাহার লাগে বড় ভয়। বিবেকের হয়েছে ঠিক সেই দশা। সে ভূত প্রেত সব কিছুই যুক্তি দিয়ে অস্বীকার করে আসলেও সেই ভূতের ভয়ে তার এখন পেয়ে বসেছে। তাই মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য সে গাড়ির মিউজিক প্লেয়ারটা অন করে দিল। কথাগুলো
বৃষ্টি হয়ে ঝরে যায়, এই নীরবতা আরো একা করে দেয়। মনে হয় হারিয়ে ফেলি সব চেনা ঠিকানা, মনের গভীরে বাজে এ কোন রাগিনী, কাছে এসে তবু কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি। হঠাৎই তার চোখ পড়ল গাড়ির ব্যাক লুকিং গ্লাসটিতে। আরে ওই মেয়েটাই যে তার গাড়িতে দিব্যি বসে আছে। সে কখন গাড়িতে উঠল? সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। বিবেক তখনই গাড়ি থামিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আর আমার গাড়িতে আপনি কখন উঠলেন? কই, গাড়ি স্টার্ট দেওয়ার আগে তো আপনাকে দেখতে পাইনি। শুনুন, এই পৃথিবীতে কত কিছুই আছে, আপনি কি সত্যিই সব কিছু দেখতে পান? আপনি আপনার পেছনে কি আছে সেদিকে না তাকিয়ে কি বলতে পারেন? তা পারেন না। তাহলে কোনো কিছু দেখতে না পেলেই তাকে অস্বীকার করাটা ঠিক বুদ্ধিমানের কাজ নয়। আপনি ভূতে বিশ্বাস করেন না? হোটেলে বসে সেই এক গাদা কথা বলেছেন, কত যুক্তি দিয়েছেন। তাহলে আমার দিকে ভালো করে তাকান দেখি। না না, আসলে আপনি কে বলুন তো? আমার পেছনে লাগার আপনার কি উদ্দেশ্য ভাই? মুহূর্তের মধ্যে মেয়েটির সুন্দর চেহারা বদলে বিভৎস পিশাচিনীর ভয়ঙ্কর রূপ প্রকাশিত হলো। কিরে ছোকরা, ভূতে বিশ্বাস করিস না? এবার বিশ্বাস হলো তো? বল বল, বিশ্বাস হলো তো? নাকি দেব তোর ঘাটটা মোটকে? বিবেক ভয়ে আতঙ্কে প্রায় অজ্ঞান হয়েই যাবে। ঠিক সেই মুহূর্তে দূরে হাইওয়ে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল, আর তার সাথে সাথেই ভূতটি দ্রুত গতিতে গাড়ির জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল। বিবেক তখনও ভয়ে আতঙ্কে পাথর হয়ে বসে আছে গাড়ির ভেতর। তার গাড়িটা স্টার্ট দেওয়ার কথাটাও সে ভুলে মেরেছে। তারপর পুলিশের ধমক শুনে তার হুঁশ ফেরে। এই কে রে তুই? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বসে আছিস কেন? এই তোলা দেখ তো ওর গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা। পে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো শালাকে। স্যার, আমাকে ভূতে ধরেছিল, তাই গাড়ি থামিয়েছিলাম। ভূত? ভূত বলে কিছু হয়? বড্ড ভয় পেয়েছিস দেখছি। হাই স্যার, ভূত বলে সত্যি কিছু আছে। আমি সত্যি বলছি, ভূত সত্যিই আছে। স্যার, কাগজপত্র ঠিক আছে। আচ্ছা বেশ, নে এবার গাড়িটা নিয়ে পালা, নয়তো এমন পেদান পেদাবো ভূতের ভয় টয় সব উড়ে যাবে। তারপর বিবেক আর দেরি না করে গাড়ি নিয়ে চলল বাড়ির দিকে। রাত তখন শেষ হওয়ার পথে। তবে আজকের রাতের স্মৃতি তাকে বুঝিয়ে দিয়েছে পৃথিবীতে ভূত বলে সত্যি কিছু আছে।